নমস্কার। আজকে বিশেষ প্রতিবেদনে আপনাকে স্বাগত। প্রায় 11 বছর পর রাজধানী দিল্লিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতদিন দেশে 11 বছরে কোনো বড় ধরনের বিস্ফোরণ না হওয়াকে অনেকেই বড় সাফল্য হিসাবে দেখছিলেন। কিন্তু লালকেল্লা সংলগ্ন মেট্রো স্টেশনের সামনে যে বিস্ফোরণটি হয়েছে সেটি কোন ধরনের মডিউল তা জানা খুবই গুরুত্বপূর্ণ। তদন্তে দেখা যাচ্ছে যে একটি সংগঠিত নেটওয়ার্ক অনেক দিন ধরে পরিকল্পনা করছিল এবং তারা নিজেদের পরিচয় আড়াল করে কাজ করছিল। ডাক্তার পরিচয়ধারী কয়েকজন ব্যক্তির কাছ থেকে প্রায় 3000 কিলোগ্রাম বিস্ফোরক উদ্ধার হয়েছে, যা দেখে সহজেই বোঝা যায় পরিকল্পনাটি কত বড় হতে পারত। আমাদের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে, কারণ এত বড় বিপর্যয় তারা আগেই ঠেকাতে পেরেছে। অনেক সময় যে হামলা আটকানো হয় তার খবর সাধারণ মানুষ জানতেও পারে না। ফরিদাবাদ, জম্মু কাশ্মীর, দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্র অনেক জায়গায় টানা গ্রেপ্তারি অভিযান চলেছে। উত্তরপ্রদেশ এটিএসও যুক্ত হয়েছে। আটক হওয়া ব্যক্তিদের পরিচয়, পেশা ও উদ্দেশ্য নিয়ে তদন্ত চলছে। একটি ভুল ধারণা ভাঙা প্রয়োজন। এই লড়াই শুধু কোনো ঘটনার বিরুদ্ধে নয়, বরং চরমপন্থার চিন্তা ও সহিংস আদর্শের বিরুদ্ধে। যতদিন এই ধরনের মতাদর্শগত প্রভাব রয়ে যাবে ততদিন সমস্যার স্থায়ী সমাধান আসবে না। সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক, অপারেশন সিন্দুর এসব অপারেশনের প্রভাব কিছুটা সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, কিন্তু মূল সমস্যা থাকে আদর্শগত। যারা চরমপন্থায় বিশ্বাস করে তারা সুযোগ পেলেই আবার সংগঠিত হওয়ার চেষ্টা করে। অনেকে প্রশ্ন তুলেছেন, সরকার তো বলেছিল হামলা বন্ধ হয়েছে, কিন্তু যদি নিরাপত্তা সংস্থাগুলো এই তথ্য না দিত, এই গ্রেপ্তার করা না হতো, বিস্ফোরক উদ্ধার না করা যেত, তাহলে বড় ধরনের হামলাও হতে পারত। লালকেল্লা সংলগ্ন বিস্ফোরণটি নিয়েও জানা যাচ্ছে যে ফরিদাবাদের বড় গ্রেপ্তারের পর তাদের নেটওয়ার্ক আতঙ্কে নাকি তড়িঘড়ি করে বিস্ফোরণটি ঘটায়। তাদের মূল পরিকল্পনা আরও বড় ছিল বলে সন্দেহ। 8 জনের মৃত্যু এবং বহু মানুষের আহত হওয়া এটি কোনোভাবেই ছোট ঘটনা নয়। প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী দেশের ওপর বড় হামলার চেষ্টা যুদ্ধ ঘোষণার মতো গণ্য হবে, তাই ভবিষ্যতে কঠোর প্রতিক্রিয়া আসতে পারে। তবে যত জঙ্গি ধরা পড়ুক বা মারা যাক না কেন, এগুলো কখনোই স্থায়ী সমাধান নয়। সীমান্তের ওপার থেকে সহায়তা না পেলে এই নেটওয়ার্ক তৈরি করা কঠিন ছিল। তবে প্রশ্ন থাকে, ব্যক্তিরা কেন এমন পথে যায়? মূল সমস্যা আরও গভীরে। চরমপন্থার প্রচার, র্যাডিক্যালাইজেশন এবং ভুল ধারণার প্রসার যেসব স্থানে মাধ্যমে উগ্রপন্থা ছড়ায় সেগুলোর উপর কঠোর নজরদারি রাখা প্রয়োজন। শুধু প্রতিক্রিয়া দেখালেই চলবে না, আগেই হামলা পরিকল্পনা রুখে দিতে হবে। ভারতের নিরাপত্তা আইনেও পরিবর্তনের কথা উঠেছে। গুরুতর সন্ত্রাস মামলায় আরও শক্তিশালী নিয়ম প্রয়োজন বলে অনেক বিশেষজ্ঞ মনে করেছে। আরেকটি বড় সমস্যা হলো, অনেক সময় পেশাদার আইনজীবীরা গুরুতর অপরাধে অভিযুক্তদের হয়ে লড়েন। এক্ষেত্রেও অনেকেই মনে করেন এমন মামলায় আইনগত জটিলতা দ্রুত সমাধানের জন্য বিশেষ ব্যবস্থা থাকা জরুরি। অনেকে বলেন দারিদ্র বা ব্যক্তিগত সমস্যা মানুষকে চরমপন্থী বানায়, কিন্তু এই ঘটনায় দেখা যাচ্ছে যে আটক হওয়া ব্যক্তিদের অনেকেই শিক্ষিত এবং ভালো পেশার সঙ্গে যুক্ত। তাই কারণটি অন্য কোথাও। অতীতে মাওবাদ সমস্যাও এমনই ছিল। যখন সবাই বুঝলো যে এটি সরাসরি রাষ্ট্রবিরোধিতা, তখনই কঠোর অভিযান শুরু হলো। সবচেয়ে বড় সত্য হলো, শত্রুকে, সে কোন পথে কাজ করে, তার আসল উদ্দেশ্যই বা কী, এগুলো না বুঝলে কোনো লড়াই জেতা সম্ভব নয়। এই ঘটনাও দেখিয়ে দিল অভ্যন্তরীণ নিরাপত্তা আরও মজবুত করতে হবে। চরমপন্থা, সহিংসতা বা রাষ্ট্রবিরোধিতা কাজ যেই করুক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পিছুপা হলে হবে না। আদালত ও বিচার ব্যবস্থা ও জাতীয় নিরাপত্তা বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।
যতদিন বিচার ব্যবস্থার প্রক্রিয়া শক্তিশালী হবে না, ততদিন চরমপন্থার হুমকি পুরোপুরি কমবে না। পরবর্তী প্রতিবেদনে আবার দেখা হবে। লাইক ও সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। ধন্যবাদ।